সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় দেশব্যাপী নির্বাচনের আওয়াজ। দেশব্যাপী নির্বাচনের আওয়াজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন রাশেদ খান, মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ফারহানা মানিক মুনা, অর্থ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং সদস্য, গণসংহতি আন্দোলন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দেশব্যাপী নির্বাচনের আওয়াজ শুরুতে বলছিলাম। আলোচনার বিষয় মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং তারপরে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দেওয়া এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চিঠি দেওয়া হয়েছে। তার মানে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে যে চিঠি দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নেবে, রাজনৈতিক দলগুলো এবং ভোটাররাও প্রস্তুত হবেন তাদের পছন্দ মতো ভোটারদেরকে ভোট দিতে। এখনও অনেক সময়, 6-7 মাস। হ্যাঁ, তো সেই সময়গুলো কেমন যাবে? কামাল জামান মুন্না, আপনাকে দিয়ে শুরু করি। আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক রাশেদ ভাই এবং আমাদের অন্য আপাকে। আপনারা জানেন বাংলাদেশের মানুষ 18টি বছর নির্বাচন থেকে দূরে ছিল, ভোট থেকে দূরে ছিল, ভোটের সিস্টেম থেকে দূরে ছিল। গত 2 দিন আগে যেই চিঠিটা নির্বাচন কমিশনারকে দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষের একটি স্বস্তি ফিরে এসেছে। মানুষ বুঝতে পারতেছে যে দেশে একটি নির্বাচন হবে এবং হতে যাচ্ছে। আমি মনে করি বর্তমানে এই চিঠির মাধ্যমে বর্তমান সরকারের কাছে নির্বাচন নিয়ে আর কোনো বাধা দেওয়ার সুযোগ নেই। এখন পুরো দায়িত্বই নির্বাচন কমিশনারের। দেশের সংবিধানে বলে নির্বাচন পরিচালনা করতে হলে নির্বাচন কমিশনের পরিচালনা করবেন। সে চিঠি পেয়ে গেছেন সরকারের কাছ থেকে, সে এখন পরিচালনা করবেন। বর্তমান নির্বাচন কমিশনার এখন চাবেন তার কি কি প্রয়োজন, তার কি কি দরকার, কিভাবে সে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। তাও দেখলাম গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছেন আইন প্রশাসন নিয়ে, কিভাবে সে পুলিশ প্রশাসন দিবেন, কিভাবে সে দেশকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে রূপরেখা, তাও একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল ঘোষণা এসেছে। এই নির্বাচন নিয়ে আমরা বিগত 1টি বছর এই বর্তমান সরকারের যত রকম নির্বাচনকে দীর্ঘায়িত করা, টাইম ক্ষেপণ করা, মানুষের বিভ্রান্তি সৃষ্টি করা, এই সরকারই করেছে। এই সরকার এটা না করলেও পারতেন। সরকারই তো নির্বাচনের তারিখের জন্য সরকার এটা না করলেও পারতেন। এই কারণে বলতে চাচ্ছি আজকে আমি, এই যে আন্দোলন, শহীদের যে আন্দোলন হলো, বিপ্লব হলো, ছাত্ররা যে ছাত্র জনতা যে রক্ত দিল, এই রক্তটা নিয়ে এই বাংলাদেশে এই যেই নীল নকশা চলতেছিল, আজকে এই ছাত্ররা যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে দিয়ে অবুঝের মতো একটি দল বানিয়ে তাদেরকে যেই বিতর্কিত করলো, জাতির কাছে আজকে তাদের অবস্থানটা কোথায় নিয়ে গেছে এটা সে ছাত্ররাই জানে। আমি মনে করি ছাত্রকে এই সরকার একটি ফাঁদে ফেলে একটি দলের ঘোষণা দিয়ে তাদেরকে তাদের চরিত্রের উপর একটি কলঙ্ক নিয়ে আসছে। আপনারা জানেন এই সরকার ছাত্রদের দিয়ে ফেল হওয়ার পরে এই নির্বাচনকে নিয়ে আরও কিছু গেম খেলেছে। সেকেন্ড গেম ছিল তাদের ইসলামী ঐক্যজোট বলেন, জামাত ইসলামী বলেন, মৌলবাদী বলেন, তাদেরকে দিয়ে সেকেন্ড গেমটা খেলেছে নির্বাচন জানি দীর্ঘায়িত করতে পারেন। সেই জায়গা থেকে সরকার কিন্তু ফেল হয়েছে। বাধ্য হয়ে সরকার লন্ডনে গিয়ে ফাইনাল একটি সুন্দর রাস্তা বের করেছেন তারেক রহমানের সাথে মিটিং করে। যদি সেই মিটিংটা না হতো, এই সরকারের অবস্থা আজকে কোথায় যায় ঠেকতো সেটা আমি এবং জাতি জানতো। সেই তারেক রহমানের সাথে মিটিংয়ে বাংলাদেশের একটি নির্বাচনের রূপরেখা যে আলোচনা করে এসেছে, সেটাই মনে করি সেই দিনটাই ছিল বাংলাদেশের মানুষের এই 1 বছরের চাওয়া পাওয়ার আশা। তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন একটি সুন্দর সুযোগ, সময় এবং পরিবেশ ডিসেম্বরে থাকে। ওয়েদার, স্কুল কলেজ বন্ধ, ঝড় বৃষ্টি থাকে না,
প্রফেসর সাহেব কী করলেন, ঘোষণা দিলেন এপ্রিলে 15 দিন আগে রোজা ঈদ, একটা নির্বাচন পরিস্থিতি হলো 30 দিন 90 দিন সময় লাগে, সেখানে সে রোজার মাসে কিভাবে ইলেকশন চালাবেন, এবং স্কুল কলেজ খোলা থাকে, ঝড় বৃষ্টি থাকে, কালবৈশাখ থাকে, মানে কোনো একটি সিদ্ধান্ত এই সরকারের কিন্তু সঠিক ছিল না। আচ্ছা, আসবো আপনার কাছে। সরকার একটি সিদ্ধান্ত, এই এখন যেটা চিঠিটা দিয়েছে এটাই ছিল লাস্ট একটা সুন্দর সিদ্ধান্ত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, নির্বাচন আসছে, রাজনৈতিক দলগুলো একসাথে অনেক আন্দোলন করেছে, আবার ভিন্ন ভিন্নভাবেও দলীয়ভাবে কাজ করেছে এবং ঐকমত্য কমিশনে আলোচনা করেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ মতামত দিয়েছে। ঐকমত্য কমিশন বা এই ছাত্র আন্দোলন যারা করেছে তাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদের দাবি ছিল। জুলাই সনদ তো এখনও বাকি আছে। জুলাই সনদ বিষয়ে আপনার কাছে একটু শুনে আসি, কতদূর অগ্রগতি হয়েছে? ধন্যবাদ। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়ে আমাদের আপত্তি আছে, কারণ গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই বিষয়টা এখানে বাদ দেওয়া হয়েছে। মূলত গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের যে ভূমিকা 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত, কোনো একটা কারণে সেই ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা স্বীকার করতে চায় না, যার অংশ হিসেবেই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে 24 সালের গণ অভ্যুত্থান, সেই বিষয়টা উল্লেখ করা হয়নি। তো যাই হোক, এখানে আমরা দেখলাম যে অতীতের অনেক ইতিহাস আছে, অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে এবং অনেকে এটা গ্রহণ করেনি। আমরা গতকাল সাংবাদিক সম্মেলন করে আমরা সরকার প্রধানকে জানিয়েছি যে এটা আপনারা সংযোজন করেন, অন্যথায় গণ অধিকার পরিষদ এই ঘোষণাপত্র বর্জন করতে বাধ্য হবে। এবার আসি জুলাই সনদ। দেখেন, জুলাই সনদ হলো রাষ্ট্র সংস্কারের সনদ, অর্থাৎ এই যে 16 বছরে হাসিনা সংবিধান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, যেভাবে ধ্বংস করেছে, এই প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রকে মেরামত করার জন্য আমাদের যে প্রস্তাবনা, সেটা নিয়ে আলোচনা ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন করেছে এবং তার প্রেক্ষিতে যতগুলো গৃহীত হয়েছে এবং কোথাও কোথাও নোট অফ ডিসেন্ট আছে, এই একটি প্রস্তাবনা তারা রেডি করছে। সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে তারা 8 আগস্ট অর্থাৎ আগামীকালের মধ্যেই এই জুলাই সনদ তারা দিতে চায়। এখন আসলে ঐক্যমত যদি না হয় সেক্ষেত্রে কি করবে আমি জানি না, তবে আমি মনে করি যতটুকু বিষয়ে আসলে আমরা সবাই মিলে একমতে আসতে পেরেছি, এর ভিত্তিতে জুলাই সনদ দেওয়া উচিত। আর যতটুকু আসলে আমরা একমতে আসতে পারবো না, সেটা নিয়ে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বলতে হবে আমাকে তুমি যদি ক্ষমতায় নিয়ে যাও, আমি এই বিষয়গুলো সংস্কার করব বা রাষ্ট্রের এই পরিবর্তন আনব। এইবার আসি নির্বাচনের প্রসঙ্গে। দেখেন, নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা ছিল এবং আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অধিকাংশ সময় কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছি। আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া দরকার। এরপরে যখন অনেক দল বলল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, বিশেষ করে জামাত ইসলাম প্রথমেই কথা বলেছে রমজানের আগে। তো যাই হোক, সরকার হয়তো জামাতকে প্রাধান্য দিয়েই তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছিল, যদিও আসলে সেটা তারা প্রকাশ্যে আনেনি। এরপরে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে, সেখানেও নেগোসিয়েশন হয়েছে যে ইলেকশনটা যাতে এপ্রিলে না হয়ে ফেব্রুয়ারিতে হয়। তার মানে এই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে তো কারোর আপত্তি নাই, বিএনপির নাই, জামাতের নাই, আমাদের নাই, এনসিপির নাই, অন্য কোনো দলের নাই। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে যাচ্ছে এবং ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন, আমরা তার এই ঘোষণাকে সাধুবাদ জানাই। তবে তারপরেও কোনো দল এখনও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সামনে হাজির হচ্ছে যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা ইলেকশন হতে দিব না। দেখেন, এই ধরনের, আমি নাম না বলি, আপনি নিশ্চয়ই জানেন, নাম বলে আর বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না। আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, দেখেন, নির্বাচনে আপনারা অংশ নেন, অংশ নেওয়ার পরে যদি জনগণ আপনাদেরকে ক্ষমতায় আনে, আপনি আপনার দাবিগুলো বাস্তবায়ন করবেন, জনগণের উপরে আস্থা রাখেন, আস্থা রাখতে তো সমস্যা নাই। বিএনপি তো আপনার দীর্ঘ সময় ক্ষমতার বাইরে। আপনারা যদি কেউ মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপিকে আটকানোর জন্য এই দাবি সামনে আনতে হবে, সেটা আসলে দুঃখজনক। বরং আপনি তো ক্ষমতায় যেতে পারেন। আপনারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে সবথেকে অজনপ্রিয় দল হলো বিএনপি, সত্যি কিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে বিএনপিকে আটকানোর জন্য এত দাবি সামনে আনার কি দরকার?
বরং নির্বাচনে গিয়ে বিএনপিকে হারিয়ে দেন, আপনার দাবিগুলো তাহলে তো বাস্তবায়িত হয়ে যায়। আজকে দেখেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা পোস্ট করেছি। তো এটা আসলে আমি অন্য কারো পোস্ট দেখি নাই, পরে যুগান্তরে সেটা নিউজ হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে আজকে সকালে আবার প্রেস সচিব তিনি সরকারের এই 1 বছরে তিনি 12টা সফলতা তুলে ধরেছেন। আমি আবার তার সাথে আসলে কাকতালীয়ভাবে মিলে গেছে, আমি আবার সরকারের 12টা ব্যর্থতা তুলে ধরেছি। আমি সেই বিষয়ে একটু বলতে চাই, 2 মিনিটে আশা করি শেষ হয়ে যাবে। দেখেন, আমি প্রথমত বলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে আওয়ামী লীগের যারা খুনি, মাফিয়া, অর্থ পাচারকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, হাতে গোনা কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এখনো পর্যন্ত যে মাফিয়া পরিবার যারা বাংলাদেশে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে সেই পরিবারের একজনকে গ্রেপ্তার করা হয়নি। একজনকে করলেও সান্ত্বনা দিতে পারতাম। দেখেন, র্যাব, পুলিশ, বিজেপির যারা আয়নাঘর সৃষ্টি করলো, এই 14-15 বছর ধরে গুম করলো, খুন করলো, নিপীড়ন করলো, জুলাই বিপ্লবে যারা এত মানুষকে হত্যা করলো, তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? হাতে গোনা 2-1 জনকে, অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়নি। 14, 18 এবং 24-এর ইলেকশনে যে সকল ডিসি, এসপিরা কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়নি। পুলিশ এবং প্রশাসনের এখনো পর্যন্ত কার্যকর কোনো সংস্কার করা হয়নি। পুলিশ এবং প্রশাসনে যে নতুন নিয়োগ দরকার ছিল, যারা অন্যায় করেছে তাদেরকে বহিষ্কার করার মাধ্যমে সেই নতুন নিয়োগ হয়নি, পুলিশের কোনো সংস্কার হয়নি। এছাড়া দেখেন, এনএসআই এবং ডিজিএফআইতে আমরা সেই নুরুল হুদার কথায় যদি ফিরে যাই, তিনি নিজেই বলেছেন যে আমি জাস্ট আমার চেয়ারে বসেছিলাম, নির্বাচন করেছে এনএসআই, ডিজিএফআই, সেই 18 সালের নিশিরাতে নির্বাচন। সেই গোয়েন্দা সংস্থার এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এই গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি কি আগামী রাষ্ট্র তৈরি করবেন? দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেখানে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত সরানো হয়নি। এই 16 বছরে বিভিন্ন জায়গায় যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। মিডিয়ার কোনো সংস্কার এখনো পর্যন্ত করা হয়েছে বলে আমরা দেখছি না। হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু আমাদের এই যে ছাত্র উপদেষ্টারা যাদের উপর আস্থা বিশ্বাস রেখে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা একজন পদত্যাগ করে দল গঠন করলেন, আরেকজন আছেন, মিডিয়ার কোনো সংস্কার হয়নি এবং সেই দাবি কিন্তু এনসিপি নিজেই করছে। এছাড়া দেখেন, বিচার বিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, স্থানীয় প্রশাসনে যে আওয়ামী সেটআপ ছিল সেই সেটআপ এখনো পর্যন্ত বহাল তবিয়তে। ব্যক্তির সংস্কার খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি ব্যক্তি সংস্কার, এই পুঁথিগত সংস্কার দিয়ে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না যদি আপনি মানুষের মানসিকতা সংস্কারটা না হয়। আমি 10 সেকেন্ডে শেষ হয়ে গেছে, আরেকটা আছে। তো সেই সংস্কারটা হয় নাই। সর্বশেষ হলো চিকিৎসা এবং শিক্ষা খাত, এই দুটার আমূল পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থী বা ছাত্রীকে আজকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে, যিনি পরবর্তীতে ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো এইভাবে তো চিকিৎসা খাত, দুঃখিত, চিকিৎসা মানে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে। তিনি আসলে এখনো পর্যন্ত স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতে পারেননি। ঢাকা মেডিকেলে যান, একই অবস্থা, প্রত্যেকটা মেডিকেলে ওইভাবে চিকিৎসার কোনো পরিবর্তন হয়নি। শিক্ষা বিষয়ে আসলে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি একজন মানবাধিকার কর্মী। এইভাবে শিক্ষা এবং চিকিৎসার কোনো পরিবর্তন যে সরকার করতে পারে নাই, তার মানে সেই সরকার কতটুকু পরিবর্তন করতে পেরেছে আপনারা যদি আমার কথাগুলো বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। 1 বছরে খুব বেশি পরিবর্তন হয় নাই। দেশের জনগণ এটি বিশ্লেষণ করবে এবং সে মূল্যায়ন করবে। ফারহানা মানিক মুনা, আপনার কাছে ছোট্ট জিজ্ঞাসা, এই নির্বাচনে আপনার ভাবনা কি? নির্বাচনের ভাবনা বলতে স্বাভাবিকভাবেই আমরা একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বা এই একটা নতুন বাংলাদেশ যাত্রায় এসেছি, ফলে স্বাভাবিকভাবেই আজকে এই যে ধরেন আজকে আমরা যে আলোচনায় বসতে পেরেছি কিংবা আমার এই জায়গায় কথা বলার সুযোগ, এই পুরো সুযোগ হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আসলে জুলাই গণ অভ্যুত্থান। ফলে আজকে যারা এই আলোচনায় আমন্ত্রণ করেছেন কিংবা আজকে যারা অতিথি হিসেবে আছেন তাদের সকলকেই আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আলোচনার শুরুতেই শ্রদ্ধা নিবেদন করতে চাই জুলাইয়ের প্রত্যেক শহীদের জন্য। ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সংগঠক জুলফিকার শাকিল 4 তারিখে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আজকের এই দিনে তিনি শহীদি বরণ করেন, আমি স্মরণ করি তাকে। নির্বাচন স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রের ক্ষমতায়ন কিংবা একটা রাষ্ট্রের ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কিংবা রাষ্ট্রের মধ্যে যে জনগণ, সেই জনগণের মত প্রকাশের সবচেয়ে ক্ষুদ্রতম একক বলা যায় যে একটা নির্বাচন, যেখানে প্রত্যেকটা মানুষ তার মতামত প্রকাশ করে এবং সেই মতামতের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষমতায়ন নিশ্চিত হয়। এবং এই জায়গাটাতে আসলে আমরা দেখেছি যে গত প্রায়
16 বছর যাবৎ পুরো নির্বাচন ব্যবস্থাকে আসলে কতভাবে কুক্ষিগত করে রাখা যায়, কত ইউনিক পদ্ধতিতে নির্বাচনকে নষ্ট করা যায়, মানুষের মতামত প্রকাশের উপায়কে নষ্ট করা যায়, সেটা আমরা আসলে পুরো আওয়ামী লীগ সরকারের আমলে আমরা পুরোটা দেখে এসেছি। ফলে নিশ্চিতভাবেই এই সময়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা বলছি যে জনতার ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে জনতার মত প্রকাশের জায়গাটা কিভাবে হবে, কি রকম পদ্ধতিতে হতে পারে, সেটা নিশ্চিত করাই আমাদের এই সময়ের কাজ। সেক্ষেত্রে আমরা বলছি যে বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটাকে এক সুতোয় গেঁথে আসলে আগাতে হবে। সেই জায়গায় রাশেদ ভাই বললেন যে বিচারিক যে প্রক্রিয়া, সেই পুরো প্রক্রিয়াই তো পুরোভাবে নষ্ট করে হয়ে আছে। সেই মানে লোক দেখানোর জায়গা থেকে হলেও বিচারিক প্রক্রিয়াটা আগাচ্ছে। সংস্কারের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল জুলাই সনদ, ঐক্যমত্যের মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করা, সেটা আমরা শুনছি যে 8 তারিখে ঘোষণা হবে। সেই ঘোষণার ডিক্লারেশনটুকু হয়েছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং এর ভিত্তিতে আসলে সকলের অংশগ্রহণের ভিত্তিতে, এবং সত্যিকার অর্থেই আসলে এটা সত্য যে বাংলাদেশে এখন নির্বাচন হতে গেলে আবার যদি আমরা সেই 24-এর, 18-র, 14-র ইলেকশনের মতো করে একটা ইলেকশন হয়, সেটা বাংলাদেশের জনগণের জন্য ন্যূনতম আসলে একটা অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়ানো নির্বাচন আসলে হয় না। ফলে নিশ্চিতভাবেই বাংলাদেশের নির্বাচনের জন্য ন্যূনতম কিছু সংস্কার প্রয়োজন, এবং সেই সংস্কার অবশ্যই একটা ঐক্যমত্যের ভিত্তিতে এবং সত্যিকার অর্থে আসলে নির্বাচনটা কিভাবে হতে পারে তার উপর দাঁড়িয়ে আসলে আমাদের একটা নির্বাচন আয়োজন করা জরুরি। এবং এর ইতিমধ্যেই যে উপদেষ্টা জানিয়েছেন যে রোজার আগেই নির্বাচন ঘোষণা হবে, সেটা নিশ্চিতভাবেই আমাদের জন্য অন্তত আনন্দদায়ক, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আসলে একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জায়গা নিশ্চিত করা যায়। রাষ্ট্রের যে পরিচালনা পদ্ধতি, সেটা নির্ধারণ হয় সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনে যে ঐক্যমতের সূত্র বা যে ঐক্যমতের সূচনা তৈরি হয়েছে, সেই সূচনার ভিত্তিতে রাষ্ট্রের একটা স্থবিরতা কিংবা জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা এই নির্বাচনের দিকে আগাবো। এই জায়গায় কোনো দলীয় মনোভাব কিংবা ব্যক্তি স্বার্থ কিংবা ব্যক্তি ক্ষমতায়নের প্রক্রিয়া আর চাইতে জাতীয় স্বার্থ রক্ষা আসলে এই জায়গায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দেখেছি যে 1971 সালের পরবর্তী সময়ে যখন পুরো বাংলাদেশের গঠন প্রক্রিয়া হওয়ার কথা ছিল, সেই জায়গায় একদম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিভাবে আসলে পুরো বাংলাদেশের শাসন প্রক্রিয়াকে একদম একনায়কতান্ত্রিক একটা ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতায়নের প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছে। 24-এ এসে আমরা আসলে এর থেকে বের হতে চাই। আমরা এই জায়গায় সত্যিকার অর্থেই জনতার ক্ষমতায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই নির্বাচনের দিকে আগাতে চাই, এবং সেটাই হয়তো বা বাংলাদেশের মানুষের জন্য জরুরি। ধন্যবাদ আপনাকে কামাল জামান মোল্লা। জনতার ক্ষমতায়ন নির্বাচন আসলে একই সাথে অনেকগুলো কাজ, অনেকগুলো উইং কাজ করে রাষ্ট্রের, এবং ব্যক্তি পর্যায় থেকে সবাই যুক্ত হন, যে যার অবস্থান থেকে, যে কর্মী, যে সমর্থক, যে প্রার্থী, যে ভোটার, এবং নির্বাচন কমিশনের সাথে স্বাভাবিকভাবেই সারা দেশের প্রশাসন জড়িত হয়, পুলিশ থেকে শুরু করে সবাই। এই সবার জড়িত হওয়ার বিষয়টি কি কতটা সঠিকভাবে বা সাবলীলভাবে হবে, যেই ইঙ্গিতটা রাশেদ খান করলেন কিছুক্ষণ আগে, আপনি কি মনে করেন যে সব তার মিলেই কি একটা বিনা হবে এরকম? কথাটা ক্লিয়ার না, আরেকবার বলেন লাস্ট টাইমটা। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত অনেক উইং যুক্ত হবে এই নির্বাচনের সাথে। নির্বাচনের সকলের প্রস্তুতি যদি সমান না হয়, তাহলে তো সুন্দর নির্বাচন হয় না। আমি সেটা বোঝাতে চেয়েছি। দেখেন, নির্বাচন করায় নির্বাচন কমিশন, একটা সুন্দর নির্বাচন কমিশন অলরেডি গঠন হয়েছে। নির্বাচন কমিশন জানে কিভাবে নির্বাচন প্রস্তুতি নিতে হয়। তারা অলরেডি গত 1 মাস আগে বলেছেন আমরা প্রস্তুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য। বাংলাদেশের নির্বাচন এর আগে 3টি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছেন এবং সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, তাও 90 দিনের মধ্যে। এই সরকার তো বর্তমান কমিশনারকে 9 মাস সময় দিয়েছেন, তারা ক্ষমতা পেয়েছেন, তারা অলরেডি সুন্দর সাজিয়েছেন। মানে বর্তমান যে আমার বোন বললেন যে শেখ মুজিবুর রহমানের কথা এক না একদম কায়েম করেছিলেন এই নির্বাচন নিয়ে। হ্যাঁ, বর্তমান সরকার এরকম কিছু তারা করেছিলেন, এখন সেখান থেকে তারা সরে গেছেন। এই সরকার ক্ষমতা নেওয়ার পরে যে উপদেষ্টাগুলো বানাইলেন, তার পছন্দ মতো যে রাশেদ ভাই বললেন, বেছে বেছে অযোগ্য, তার রিলেটেড কে আছে, তার গ্রামীণ ব্যাংকের কে আছে, তার এলাকার এনজিওর কে আছে, তার চিটাগাংবাসী কে আছে, তাদেরকে বেছে বেছে যারা 20 বছর আগে রিটায়ার্ড করেছে তাদেরকে এনে একটা অযোগ্য একটা সরকার বানাইলেন।
এই সরকারের সফলতা বলতে কিছু জিনিস আছে বলবো। সবচেয়ে বড় সফলতা পেয়েছে বর্তমান সরকার ইউনূস সাহেব, তার রাতারাতি তার সব মামলাগুলো সে উঠাই ফেললেন। তার চেয়ে বড় সফলতা পেয়েছেন কোর্টের রায় দিয়ে তাকে 550 কোটি টাকা কর যে ইন্টারেস্ট হয়েছে তাকে ধার্য করা ছিল, সেটাকে সে একদিনের মধ্যে উঠাই নিয়ে গেলেন। সে কী করলেন, 4টা লাইসেন্স নিলেন রাতারাতি। লাইসেন্সগুলো কি, সে স্টার সেলের লাইসেন্স আনলেন, যে আমাদের দেশে ইন্টারনেটে এত কী প্রবলেম ছিল আমেরিকা থেকে আনলেন। সে লাইসেন্স ইউনিভার্সিটির লাইসেন্স, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন। সে কী করলেন, বিকাশের পরিবর্তে একটি ওয়ালেট মানি ব্যাগ লাইসেন্স নিলেন। সে ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন। আজ পর্যন্ত একটা রাষ্ট্রীয় প্রধান ম্যান পাওয়ারের লাইসেন্স নেওয়াটা এত জরুরি ছিল। এই কাজগুলো সে তাড়াহুড়া করে করেছেন। জাতির জন্য কি করেছেন, জাতিকে বিভ্রান্ত করার জন্য সে পায়তারা করেছেন। বাট আমি মনে করি নির্বাচন কমিশনার সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য এনাফ। এখানে সরকারের কোনো হাতই নেই। নির্বাচন কমিশনার চাবে কাকে কাকে দরকার, সে আর্মি লাগে আর্মির কাছে চাবে, সে পুলিশ চাবে, সে আনসার চাবে, সে তার মেধা দিয়ে কাজ করবে। এখানে সরকারের কোনো হাত নাই, অ্যাজ লং অ্যাজ স্বাধীন নির্বাচন কমিশনার গঠন করা হয়ে গেছে। তা আমি মনে করি এই সরকার যদি আর বাধা না সৃষ্টি করে সুন্দর নির্বাচন বাংলাদেশে এখনও সম্ভব। রাশিদ ভাই একটা কথা বলেছেন, বিএনপি আমি বলি আমার অজনপ্রিয় একটা দল। মানুষ বলে কারা বলে, এরা যারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার কথা বলে, সোশ্যাল মিডিয়া কারা চালায়, যারা বর্তমান নির্বাচনকে বানচাল করার পায়তারা করেছে, তারা। বাংলাদেশে বিএনপি হয়েছে একমাত্র দল যে জনস্রোত, মানুষের দল, মানুষ যাকে ভালোবাসে, আদর্শ। এই দেশে রাজনীতি শিখাইছে বিএনপি। এই দেশে জিয়া রহমান সাহেব, এই বাংলাদেশে একমাত্র জিয়া রহমান সাহেবই বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন। শেখ মুজিবুর রহমান বাকশাল করে রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন, আর জিয়া রহমান বহুদলীয় রাজনীতি চালু করেছেন। সেই দল হচ্ছে বিএনপি। আপনাকে ধন্যবাদ রাশেদ খান। নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের সামগ্রিক বিষয় যে আপনি দলীয় দৃষ্টিকোণ থেকেও বলতে পারেন। দেখেন, নির্বাচনের প্রস্তুতি বলতে প্রত্যেকটা দলেরই তো আসলে প্রস্তুতি থাকে, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে যার জায়গা থেকেই প্রস্তুতি নেয়। একটি রাজনৈতিক দল তার প্রধানতম লক্ষ্য নির্বাচন, অন্যান্য লক্ষ্য উদ্দেশ্যও আছে, কিন্তু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। কারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কাজ করা যায়। নির্বাচনের বাইরে থেকে হয়তো অনেক কথা বলা যায়, কিন্তু আসলে জনগণের ওই সেবাটা দেওয়া যায় না। যে কারণে নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে অনেকে প্রস্তুতি নিচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কোনো বিশ্লেষকের মন্তব্য আমি খেয়াল করলাম, তারা বলছে যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের দাবি যদি পূরণ না হয়, সেক্ষেত্রে তারা যদি নির্বাচনে না যায়, তাহলে তো এই নির্বাচন হবে আরেকটি একতরফা নির্বাচন। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি কেন নির্বাচনে অংশ নিবে না? কেন? তারা কি চায় দেশ রসাতলে যাক? তারা কি চায় দেশ নির্বাচনহীনতার মাধ্যমে একটি অনিশ্চিত গন্তব্যের পথে ধাবিত হোক? নিশ্চয়ই চায় না। তো সেক্ষেত্রে আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই যে দেখেন, বিএনপি কিন্তু দীর্ঘ সময় নির্বাচনের মাঠে নাই, সুতরাং তাদের জনপ্রিয়তা তারা আসলে এখনো পর্যন্ত বোঝা মুশকিল। তো আপনারা তো বেশ, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ভাই বলার চেষ্টা করেছিলেন এবং সমাবেশগুলোতে আমরা তাদের ব্যাপক লোক দেখছি। তো সেক্ষেত্রে নির্বাচনে আসার মাধ্যমে আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করেন। ভোট তো জনগণ দেবে, জনগণের উপর আপনার আস্থা নাই। বিএনপি কি ভোট কেন্দ্র দখল করতে পারবে? সেই সুযোগ আছে? এইবার তো নির্বাচন কমিশন স্বাধীন। যদি কেউ কোনো একটি ভোট কেন্দ্র দখল করে আসনে অন্যায় বা এইভাবে ভোটাধিকার হরণ করা হয়, তাহলে ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হবে। এইটা জানার পরেও যদি কেউ নিজের মাথায় কোড়াল মারে, ভালো, বিএনপির যে প্রার্থী এই কাজ করবে তার তো বিএনপি এখানে রাখবে না, আমার যেটি মনে হয়। এবং নির্বাচন কমিশন ওই আসনের ফলাফল ঘোষণা করবে না। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এবার একটি সেরা নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো চেষ্টা করবেন, রাজনৈতিক দলগুলো যদি তাকে সাহায্য করে, আমিও দৃঢ় বিশ্বাস করি যে সেরা নির্বাচন হবে। দেখেন, এই সরকার হয়তো রাষ্ট্র সংস্কারের অনেক কিছু আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার এক বছরে আসলে করতে পারে নাই। দৃশ্যমান কোনো সংস্কার আমাদের চোখের সামনে আসেনি। তবে সরকার যদি সর্বশেষ বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা একটি নির্বাচন করে, মানুষ কিন্তু সরকারকে মনে রাখবে। আজকে দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের যে
প্রথম পিরিয়ড সেটা শেষ হয়েছে। আমাদের দ্বিতীয় কিস্তিতে এখন আমাদের সবথেকে বড় লক্ষ্য হলো নির্বাচন, অর্থাৎ সরকারের হাতে যে 6 মাস সময় রয়েছে, এই 6 মাস সরকার শুধুমাত্র নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য কাজ করবে। দেখেন এই যে বর্তমান যে সেটআপ, আওয়ামী সেটআপ, সচিবালয় বলেন, আপনার পুলিশে বলেন, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, অনেককে স্কুলে পরিবর্তনও তো করা হয়েছে, খুব কম রদবদল হয়েছে। মনে করেন যে চুয়াডাঙ্গায় যিনি এসপি ছিলেন তাকে দেওয়া হয়েছে ঢাকায়, আর ঢাকার যিনি ছিলেন তাকে দেওয়া হয়েছে ঝিনাইদহেতে। এরকম পরিবর্তন হয়েছে, রদবদল। তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা হয়নি। তো যাই হোক, আমরা মনে করি এই সরকারের দায়িত্ব বেশ কিছু নিয়োগ দেয়া এবং অনেককে আসলে চাকরিচ্যুত করা যারা অন্যায় করেছে। পুরোপুরি এই ফেসিবাদী সেটআপ হয়তো পুরোটা তারা সরাতে পারবে না, মিনিমাম 50% আসলে সরানো দরকার ছিল। অন্যথায় এই প্রশাসনের, পুলিশের কোনো সংস্কার ছাড়া নির্বাচন যদি হয়ে যায়, সেই নির্বাচন আসলে সরকার কতটা আসলে সফলতার সহিত ঘরে তুলতে পারবে আমি জানি না। সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন অনেকে যেটি মনে করছে যে প্রধান উপদেষ্টা সবসময় বললেন যে ছাত্রদের একটি দল গঠন করা দরকার এবং ছাত্ররা তার পরামর্শে একটি দল গঠন করলেন, কিন্তু সেই দল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধন পায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেটা তারা পূরণ করতে পারেনি। কিন্তু তারপরে প্রধান উপদেষ্টা নিবন্ধন তারা পাওয়ার আগে এই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন, বা হয়তো এনসিপির নেতারা অনেকে জানতেন যে হয়তো প্রধান উপদেষ্টা আজকে রাতে নির্বাচনের সময়টা ঘোষণা করে দিবেন, যে কারণে অনেকে ক্ষুব্ধ হয়ে কক্সবাজারে ঘুরতে চলে গেছে। আমার কাছে যেটি মনে হয় যে রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম এবং খুবই গুরুত্বপূর্ণ দিন এবং ওই দিনের তারা নায়ক ছিলেন, সেই নায়করা তারা এই অনুষ্ঠানে না থেকে তারা চলে গেলেন কক্সবাজারে। এক, দ্বিতীয়ত আমি তাদের কয়েকজন নেতার বক্তব্য শুনেছি, যেমন হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টাকে টার্গেট করে অনেকগুলো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার স্বজনপ্রিয়তার একটি বড় উদাহরণ হলো এই স্বাস্থ্য উপদেষ্টা, যিনি নিজেই অসুস্থ, যার নিজের চিকিৎসা করানোর জন্য সারাক্ষণ তিনি ব্যস্ত থাকেন, তিনি কিভাবে দেশের মানুষের চিকিৎসা করাবেন। দেখেন ব্যাপক একটা সমালোচনা করার পরে আমার কাছে মনে হয় প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ হয়েছে। দ্বিতীয়ত আমি আরেকটি বক্তব্য দেখলাম, ভাই যেগুলো কথা বললেন যে প্রধান উপদেষ্টার এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি জড়িয়েছেন, এই কথাগুলো আবার মিডিয়ার সামনে হাজির করেছেন কিন্তু এনসিপির আরেকজন শীর্ষ নারী নেতৃত্ব সামান্তা শারমিন। আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হয়তো যে এনসিপিকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছিলেন, যখন এনসিপির নেতারা তার ব্যাপক সমালোচনা শুরু করলেন তখন তিনি ক্ষুব্ধ হয়ে হয়তো নির্বাচনের তারিখটা দিয়ে দিয়েছেন। এই সমালোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এই কারণেই যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটা আমি যেটা বললাম যে এটা একটা কারণ, মানুষ কিন্তু যেটা আমি এটা হলে একটু ক্লিয়ার করি, দেখেন মানুষের মধ্যে একটি অনাস্থার জায়গা ছিল যে এই সরকার বিএনপিকে সব থেকে বেশি অপছন্দ করে। বিএনপির মানে এরকম মনে হচ্ছিল যে কতিপয় উপদেষ্টার বক্তব্য, আচরণ, কিন্তু হঠাৎ করে সরকার মনে হচ্ছে যে বিএনপির কাছে সারেন্ডার করেছে। অনেকে বলছে না যে বিএনপির কাছে মনে হয় সরকার সারেন্ডার করেছে, বিএনপির যে চাওয়া পাওয়া ছিল সরকার সব কিছু মেনে নিয়েছে। ফেব্রুয়ারিতে ইলেকশন বলেন, ঘোষণাপত্রে বিএনপির যে চাওয়া পাওয়া ছিল সেটাও মেনে নিয়েছে। এই জন্য অনেকে বলছে যে তাহলে কি সরকার এনসিপির উপর ক্ষুব্ধ হয়ে বিএনপির কাছে সারেন্ডার করলো, শেষ ভালো তার সব ভালো না, এটা অনেকে মনে করছে। আবার সরকারের এই ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হচ্ছে, সরকার চিন্তা করছে যে আগামীতে আসলে রাষ্ট্র কে চালাতে পারবে। রাষ্ট্র চালাতে তো দল লাগবে, সেনাবাহিনী, সরকার বা কেউ তৃতীয় পক্ষ অন্য কেউ এসে দেশ চালাবে এরকম তো না, রাষ্ট্র চালাতে দল লাগবে। এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগের যারা দলীয় পদে ছিল তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে আগামীতে দল হিসেবে রাষ্ট্র চালাতে পারবে কে? জামাতের এই অভিজ্ঞতা নাই, ইসলামী আন্দোলন তাদেরও এই অভিজ্ঞতা নাই, বা আমাদেরও সেই অভিজ্ঞতা নাই, অন্য কারণ নাই, একমাত্র রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে। তো আমার কাছে মনে হয় যে উপদেষ্টারা বা তারা আলোচনার মাধ্যমে তারা ওই সিদ্ধান্তই নিয়েছে যে এখন যে কোনো বিষয়ে বিএনপিকে প্রাধান্য দেওয়া দরকার। সেই জায়গা থেকে এখন আমার এটা বক্তব্য না, আমি অনেক বিশ্লেষকের বক্তব্য আমি দেখলাম, অনেক সাংবাদিকও বলছে যে সরকার শেষমেশ বিএনপির কাছে সারেন্ডার করেছে, সরকারের আর কোনো উপায় নাই। সরকার হয়তো ভাবছিল যে এনসিপি ভালো করবে, কিন্তু সর্বশেষ শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা সেখানে 3 লাখ মানুষের সমাগম করতে চেয়েছিল, কিন্তু সেখানে আসলে ওইভাবে শহীদ মিনার পুরোটা ভরে নাই। শহীদ মিনারের মতো জায়গায় 4 থেকে 5,000 বা সর্বোচ্চ 10,000 লোক হলে কিন্তু ভরে যায়। তো সেখানে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বক্তব্য এসেছে, যাত্রাবাড়ি থেকে যারা মিছিল নিয়ে এসেছে, খুব মানে ছোট ছোট বাচ্চা গোলাবান, এবং এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, দেখেন একজন সমন্বয়ক
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। নির্বাচন কমিশন যেদিন ঘেরাও করতে যায় তারা, তো ওই দিন তো সকালবেলা 200-100 বেশি লোক হয়নি, তো তিনি ক্ষুব্ধ হয়ে তাকে বললেন যে তোমরা এতদিন কি করলা, এত অল্প লোক নিয়ে তোমরা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলা, তোমরা তো আমাদের মান-ইজ্জত মেরে দিলা। তো আমি সেটাই বলতেছি যে উপদেষ্টারা অনেকে তাদের নিয়ে স্বপ্ন দেখেছিল, যেহেতু স্বপ্ন পূরণ হয়নি এই জন্য তারা এখন আর এনসিপিকে নিয়ে স্বপ্ন দেখছে না। তারা মনে করছে আমরা অনেক বিতর্কিত হয়েছি, 1 বছরে আমাদের খুব বেশি অর্জন নাই, এখন আমরা নির্বাচনটা দিয়ে দিই, নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসুক। তারা এখন মানে মন্দের ভালো হিসেবে তারা বিএনপির উপর আস্থাশীল, এটা আমার কাছে মনে হচ্ছে মন্দের ভালো হিসেবে তারা মনে করছে। ফারহানা মানিক মুনা, অনেকগুলো কথা তো তিনি বললেন। আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং এনসিপি যারা তৈরি করেছে তারাও তরুণ প্রজন্মের প্রতিনিধি, অর্থাৎ ছাত্র। রাশেদ খান ছাত্রত্ব থেকে বেরিয়ে গেছেন, আপনারা এখনও ছাত্র। এই ছাত্রদের উপর যে মানুষের আস্থা ছিল বা আস্থা থাকতে চায়, সেই আস্থা এখন কোন পর্যায়ে আছে? আস্থায় ভাটা পড়েছে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে। এর কারণ হচ্ছে যেই ছাত্র জনতার মধ্য দিয়ে আসলে একটা অভ্যুত্থান, যেই তরুণদের অংশগ্রহণে বা সংগ্রামের ফলাফল গত 17 বছর যাবৎ আমরা যে চেষ্টা করছিলাম একটা স্বৈরাচারী শাসনের পতন, সেই পতনের নিশ্চয়তা বা নিশ্চিত হয় আসলে এই জুলাইয়ের মধ্য দিয়ে, এবং যেখানে নেতৃত্ব ছিল একদমই তরুণ ছাত্ররা নেতৃত্ব হিসেবে দাঁড়িয়েছিল, এবং যেই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ তরুণদের উপর ভরসা করেছে। আমি কোনোভাবেই বলতে চাই না যে সেই ভরসা নষ্ট হয়ে গেছে কিংবা সেই ভরসা নাই, বরং একটা রাষ্ট্রের বিনির্মাণের জন্য, একটা রাষ্ট্রের সংস্কারের জন্য কিংবা একটা রাষ্ট্র ঘুরে দাঁড়ানোর জন্য সেই রাষ্ট্রের তরুণরাই আসলে প্রধান নিয়ামক শক্তি হিসেবে দাঁড়ায়। ঠিক যেমন ধরেন আমরা তো দেখেছি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে আন্দোলনকে কবজা করে হচ্ছে নিজের দল গঠন করা, এই ধরনের চর্চা বাংলাদেশে হয়েছে, আগেও হয়েছে, এখনো হয়েছে। সেখানে ক্ষমতাকে ব্যবহার করা, এগুলো ঘটনাও আমরা ঘটতে দেখেছি। কিন্তু সত্যিকার অর্থে দিন শেষে এটাই দাঁড়ায় যে তরুণদের উপর সেই শক্তিটা বা তরুণদের উপর সেই ভরসা আমাদের উপর দাঁড়ায়। এর কারণ হচ্ছে তরুণরা চাইলে যে পারে, সেই পারার উপর আসলে আমাদেরকে দাঁড়াতে হয়। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ধরেন নির্বাচনকে একটা একদলীয় এজেন্ডায় রূপান্তর করা হয়েছে, কিন্তু এই যে নির্বাচন নিয়ে আলোচনা আসছে, এই নির্বাচনে আসলে সবচেয়ে বড় অংশ ভোটার যদি আমরা নিশ্চিত করতে চাই, এই ভোটার আসলে কারা? এই ভোটার হচ্ছে এই বাংলাদেশের তরুণেরা। এখন এই বাংলাদেশের তরুণরা যদি ভোটার হয়, তাহলে আসলে এই তরুণরা কোথায় গিয়ে তার ভোটটা দিবে, তার মতামতটা নিশ্চিত করতে চায়, সেটাই কিন্তু এখন দেখার সবচেয়ে বড় পালা। ফলে সকল দল কিন্তু তরুণদের ভোট সংগ্রহের নানানভাবে চেষ্টা করছে। এই জায়গায় এসে আমাদেরকে দাঁড়ানো উচিত যে বাংলাদেশের তরুণরা রক্ত দিয়েছে, বাংলাদেশের তরুণরা নিজের জীবন বাজি রেখেছে এই বাংলাদেশের বিনির্মাণের জন্য। এখন এই নির্বাচনকে কিংবা যে সংস্কারের আলোচনা আমরা করছি, সেটাকেও তো আসলে সংস্কারগুলো তো স্থায়ীকরণের প্রক্রিয়া প্রয়োজন হয়। সেই স্থায়ীকরণের প্রক্রিয়াগুলো কি, সেই জায়গা থেকে কিন্তু আমরা একজন তরুণের প্রতিনিধি হিসেবে বলছি যে এই জায়গা থেকে কিন্তু আমরা বলছি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে মতামত, সেই মতামতের ভিত্তিতে, ম্যান্ডেটের উপর ভিত্তি করে আমাদের আগামীর বাংলাদেশ কেমন হতে পারে বা কেমন চাই আমরা, সেই বিনির্মাণের কর্মপ্রক্রিয়ায় বা কর্মযজ্ঞে আসলে আমাদেরকে নিয়োজিত হওয়াটা জরুরি। এবং এই নিয়োজিত হওয়ার প্রক্রিয়ায় নিশ্চিতভাবেই আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা বাংলাদেশের শক্তি ছিল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের শক্তি আছে। সেখানে নিশ্চিতভাবেই 100 জন ব্যক্তির মধ্যে 1 জন 2 জন 3 জন সম্পর্কে নানান ধরনের সমালোচনা আসবে, এবং ক্ষমতা এমন একটা জায়গা যেখানে আমরা আসলে প্রায় কিছুদিন পরপরই শুনি যে অমুকে আসলে অমুকের সাথে দেখা করতে যায়, তমুকের সাথে দেখা করতে চায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থাদের সাথে দেখা করতে চায়। এগুলো ঘটনা আসলে ঘটে কারণ ক্ষমতা এত বড় একটা প্রক্রিয়া, সেখানে এত বড় একটা আধিপত্যের জায়গা। সেই আধিপত্যের জায়গায় গিয়ে আসলে মানুষ যেই জনতার উপর থেকে দাঁড়িয়ে আমরা উঠে আসলাম, সেই জনতাকে আসলে ভুলে যেতে চায়, সে ক্ষমতার মোহের মধ্যেই আসলে ভুগতে চায়। আমরা বলছি যে বাংলাদেশের তরুণদের আকাঙ্ক্ষা এখন এই মোহিত হওয়ার ক্ষমতায়ন বা মোহিত হওয়ার ক্ষমতা প্রতিষ্ঠা বা সরকার প্রতিষ্ঠা নয়, সত্যিকার অর্থেই জনতার জন্য কাজ করা যায় বা জনতার ভবিষ্যৎ বিনির্মাণ করা যায় এমন ক্ষমতা প্রক্রিয়ার দিকে আমাদের আসলে হাঁটতে হবে, এবং জনতার উপরেই সেই ভরসাটা রাখতে পারতে হবে। এবং বিশ্বাস করি যে তরুণরা সেই লক্ষ্যে আসলে কাজ করছে। শুধুমাত্র 1 জন 2 জন 3 জন বা কিছু গোষ্ঠীর তরুণের উপরই পুরো বাংলাদেশের তরুণ নির্ভর করে না। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব কামাল জামান মোল্লা, 1 মিনিট করে যদি বলেন তাহলে। 28 জুলাই দিনটা আমার মনে আছে, সারজিৎ এবং হাসনাত দুজনে প্রেস ব্রিফিং দিচ্ছিলেন উইথ তৎকালীন আপনার আইনমন্ত্রীর সাথে। কি বলেছিলেন
যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা মিলাদ পড়াবো এবং কালো বেশ ধারণ করব। আর আমরা আন্দোলন আলোচনা হয়ে গেছে, আমরা সমাধানের শেষ, আমাদের সাথে কোটাভিত্তিক আন্দোলন যেটা ছিল আর আলোচনা হয়ে গেছে। আর আমাদের নাম ব্যবহার করে কেউ রাজনীতি করবেন না, কেউ আন্দোলন সংগ্রাম করবেন না, কেউ জ্বালাও পোড়াও করবেন না। জাতির উদ্দেশ্যে এই দুজন লোক উইথ আইনমন্ত্রী সহ প্রেস ব্রিফিং বলেছিলেন। তার আবার 7 দিন 10 দিন পরে ডিবি হারুনের ওখানে গিয়েও কিন্তু একই তারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারা কি করে বলতে পারে যে তারাই আন্দোলন করেছে, তারাই সব? কোন দিন বলেছিল আমরা সংস্কার চাই? আন্দোলনের ভিতরে একটা ওয়ার্ড বলেছিল? কোঠার বাইরে কিছু ছিল তার আন্দোলন? এই আন্দোলনে কত কোটি কোটি খরচ হয়েছে তারা জানে? এই আন্দোলন কত লোক জীবন দিয়েছে তারা জানে? ইউনিভার্সিটি কটা ছেলে জীবন দিয়েছিল? জীবন তো দিয়েছে চতুর্দিকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষ। আমাদের 450 ছাত্র ছেলে মারা গেছে। ইউনিভার্সিটির ছেলেরাও জীবন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেছি আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটা ঠিক আছে হয়তো, তবে শুনেন এরা তো ফেসবুকে রাজনীতি করেছে, ঘরে বসে বসে, হারুনের ভাতের টেবিলে বসে। আমার কথা যদি ভালো না লাগে, তারা কোন আন্দোলন, কোন সামনে দাঁড়ায় গুলি খেয়েছে, যেটা আমরা দেখি যে রাস্তায় ছিলাম তো রে ভাই, কি আন্দোলনে কি হয়েছে। আর এই যে ইলেকশনের জন্য বিএনপি যে স্যাক্রিফাইস করেছে, বিএনপির নামে যেই উল্টাপাল্টা কথা এরা বলেছে, শুধু বিএনপি বড় দল ধৈর্য সহকারে চুপচাপ ছিল, কোনো প্রতিবাদ করে নাই, কোনো ঝঞ্ঝাটে যায় না, ঝগড়ায় যায় নাই। যে জন্য নির্বাচন দিনটা এখানে আসছে না, বিএনপি যদি প্রতিবাদ করতো এই দিনটা চাইছিল, জানি বিএনপি প্রতিবাদ করে ঝগড়া লাগে আরও খারাপের দিকে যায়, নির্বাচন না হয়। বিএনপি ঠান্ডা মাথায় স্যাক্রিফাইস করে ধৈর্য ধরে, ধৈর্যের পরিচয় দিয়ে যতটুকু স্যাক্রিফাইস করেছে বিএনপি, তাই নির্বাচন ইনশাআল্লাহ ডেট আসছে। আপনাকে ধন্যবাদ। রাশেদ খান। না, ভাই যেটি বললেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেননি, সামগ্রিকভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে তিনি উপরে রেখেছেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাই সম্ভবত বলেছেন। রাইট? দেখেন, আসলে এই আন্দোলনে কাউকে ছোট করার সুযোগ নাই, না প্রাইভেট না পাবলিক। এটা আপনাকে মানতে হবে। বাংলাদেশে হ্যাঁ অবশ্যই কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিরিয়ালেই আসে না। না না, সব মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর আমি যেটা এখানে প্রাইভেট এবং পাবলিকের আলোচনা আসলো, তো আমি এই জন্য এই দুইটা বলেছি। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজ স্কুলের শিক্ষার্থীদের অবদান ব্যাপক, সবার অবদান আছে। তো এই ক্ষেত্রে আপনি আবার বলতে পারেন না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবদান নাই। আপনাকে খেয়াল রাখতে হবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলনটা শুরু করেছে। হ্যাঁ, কোটার আন্দোলন শুরু করেছে ভাই, কোটার আন্দোলন শুরু করেছে, আবার হাসিনা পতনের আন্দোলনও শেষ করেছে। 28 জুলাই তারা আন্দোলন প্রত্যাহার করেছে। তারা প্রত্যাহার দুইজন করলেও তো বাকিরা তো করে নাই, তারা দুইজন করেছে। আমি শেষ করি। দেখেন, তারা দুইজন প্রত্যাহার করেছে, বাকি দুইজন তো করে নাই। আমি একটা ঘটনা যদি বলি, আমি আসলে একটি বই লিখছিলাম। তো বই লিখতে গেলে তো অনেক তথ্য আসলে জোগাড় করতে হয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি, আর 24-এর নেতৃত্ব দেওয়ার আমাদের সুযোগ হয়নি, কারণ আমরা তো এখন ছাত্র না। আর এই ধরনের আন্দোলনে ছাত্রত্ব না থাকলে, ছাত্র রাজনীতি না করলে নেতৃত্ব দেওয়া যায় না। তো যারা নেতৃত্ব দিয়েছে আমি তাদেরকে ছোট করতে চাই না, তবে এতটুকু বলি, দেখেন আমি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে দুজন ছাত্রের কথা তিনি বললেন, ওই দুজন ছাত্র 3 আগস্ট এবং 5 আগস্টের কোনো ডিসিশনের সাথে ছিলেন না, তাদেরকে এক প্রকার ওএসডি করে রাখা হয়েছিল। এবং আপনি যদি নেত্র নিউজের সেই সংবাদ দেখবেন যে এই দুজনকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল, যেটি তাসনিম খলিল তিনি নিউজ করেছিলেন এবং যেখানে নাহিদ ইসলাম নিজে বক্তব্য দিয়েছিলেন। তো ঠিক আছে, এই দুজনের হয়তো ভূমিকা অন্যদের মতন ছিল না, তাদের ভূমিকা ছিল কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত, কিন্তু বাকিদের অবদান আবার কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থান, এই ভূমিকায় কিন্তু আসিফ বলেন, নাহিদ বলেন, আমরা তাদের সমালোচনা করতে পারি, কিন্তু তাদের এই ভূমিকা আমাদের স্বীকার করতে হবে। এক্ষেত্রে আপনি যদি বলেন যে নাহিদ কেন মারা গেল না, আসিফ কেন শহীদ হলো না, বিষয়টা আসলে এইভাবে না দেখে তারা যে নেতৃত্ব দিয়েছে এবং তাদের আহ্বানে অসংখ্য মানুষ নেমেছে, আপনি নেমেছেন, আমি নেমেছি, বিএনপি নেমেছে, জামাত নেমেছে, শেষ করি তো সবাই নেমেছে, কিন্তু কথা হলো যে সবার প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। এইটা আসলে এক ধরনের আমাদের ভিতর আস্থাহীনতা তৈরি করেছে, যে আসিফকে আসলে আমরা চেয়েছিলাম যে খুব সাধারণ একজন মন্ত্রী হবে বা তিনি একজন জনগণের নেতা হবে, কিন্তু তার এখন আচরণে অনেকে অনেক ধরনের সমালোচনা করে, বিশেষ করে তার পিএসের যে দুর্নীতি, তিনি ওই মিনিস্ট্রিতে থাকা অবস্থায় তার পিএসের কেলেঙ্কারি এবং তাকে আসলে দুদকে ডাকা, তার এনআইডি লক করা, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা,
এইটা আসলে আসিফের উপরে মানুষের আস্থার জায়গাটা নষ্ট করেছে। এবং মুরাদনগরে যে ধরনের ঘটনা ঘটছে আমরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আমরা দেখছি, এই বিতর্কে আবার আসিফের বাবার নাম জড়িয়ে পড়ছে, আসিফের নাম জড়িয়ে পড়ছে এবং জড়িয়ে পড়ার অনেকগুলো কারণও রয়েছে। এর অন্যতম কারণ হলো যে আসিফের বাবা যে চেয়ারম্যানের সাথে ওঠা বসা করতেন উনি আবার আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি আবার 3টা মার্ডারের সাথে জড়িত। ইতিমধ্যে নাকি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, যেটি আসিফ নিজে স্টেটমেন্ট দিয়েছে। আসিফ যে এলাকার ছেলে, ওই এলাকায় 3টা মার্ডার করে একজন ব্যক্তি ইন্ডিয়া চলে যাবে, আর আসিফের সেই দায় কি নিতে হয় না? তার নিজের এলাকা তো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা তার দায়িত্ব। আমি তো মনে করি যে ওই এলাকার এসপি বলেন, ওই এলাকার ওসি বলেন, ওই এলাকার ডিসি বলেন, আসিফের কথার বাইরে তো ওঠার কথা না। সুতরাং ওই সন্ত্রাসীকে কেন আসলে আটকাতে পারলো না? দ্বিতীয়ত দেখেন, এই যে আমাদের নাহিদ ইসলাম যিনি আসলে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি মিডিয়ার কোনো সংস্কার করতে পেরেছেন? আবার তার নেতারাই, তার কর্মীরা আবার বলেন, নেতাকর্মীরা, যে এখনো পর্যন্ত মিডিয়ার কোনো সংস্কার হলো না। তো ঠিক আছে, নাহিদ নাই পারেননি, ব্যর্থ হয়েছেন, পরবর্তীতে তো আরেকজন আপনার মাহফুজ আলম সেখানে বসেছেন, তিনি কেন মিডিয়ার সংস্কার করতে পারলেন না? আমরা তো দেখেছি যে কিভাবে মিডিয়াকে হাসিনা কুক্ষিগত করেছিল, কিভাবে সাংবাদিকতা মানে তেলবাজি এইটা হাসিনা সৃষ্টি করেছিল। সেই মাহফুজ আলম এখনো পর্যন্ত এই মিডিয়ার কোনো সংস্কার করতে পারেননি। তার মানে এই যে মানুষের আস্থাহীনতা, নাহিদের উপর যে নাহিদ দায়িত্ব নিলেন, মিডিয়া সংস্কার করতে পারলেন না। এখনো পর্যন্ত মাহফুজ আলম দায়িত্বে রয়েছেন, তিনি মিডিয়া সংস্কার করতে পারেননি। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের কথা যদি বলি, দেখেন স্বয়ং প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যে তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি জড়িয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন। যেমন স্টার লিঙ্কের কথা আপনি বললেন যে এইটা তিনি আনলেন, ভালো কথা, কিন্তু ওপেন টেন্ডার করলেন না, এটা গ্রামীণ টেলিকমের সাথে তিনি যুক্ত করলেন। এক, দ্বিতীয়ত তিনি গ্রামীণ ইউনিভার্সিটির কথা বলেন, তিনি জনশক্তি রপ্তানি কোম্পানি বলেন, এরকম বিভিন্ন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে তিনি জড়িয়ে পড়েছেন। এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অনেকে একই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছেন। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার বা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, যেখানে গণঅভ্যুত্থানে যারা অংশীদার ছিল সবাই সেই সরকারে থাকবে এবং এই দেশটা আগামী 5 বছরের মধ্যে আমেরিকা, ইউরোপের কাছাকাছি আর্থিকভাবে সমৃদ্ধ একটি দেশ হবে। কিন্তু কি হলো, আজকে আমরা যে আর্থিক কাঠামো ছিল, যে ধরনের ফ্যাসিবাদী কাঠামো ছিল, তার থেকে আমরা 1 বছরে আমরা বের হতে পারি নাই। সরকার এখন আর রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু বলে না। আজকে গণহত্যার কথা, রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি। সরকার বলেছে এখন আমাদের সামনে একমাত্র টার্গেট নির্বাচন। তো এতগুলো মানুষ কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা চেয়েছে নতুন একটি রাষ্ট্র। আমি 10 সেকেন্ডে শেষ করি। দেখেন, আমরা যদি এখন আত্মতৃপ্তির ঢেকুর গিলি যে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, হাসিনা ভারতে পালিয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। নতুন রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, বিনির্মাণ না করতে পারি, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হিসেবে আগামী 5 বছর 10 বছর পরে চিহ্নিত হবে। ধন্যবাদ আপনাকে। আন্দোলন মানে স্বাভাবিকভাবে যেটা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আন্দোলনকে কুক্ষিগত করা এবং মানে ইতিহাসের বিকৃতির ঘটনা বহু পুরানো ঘটনা। এটা একদম 18 কোটা আন্দোলনে আমরা দেখেছি যে মাদার অফ এডুকেশন খেতাব দিয়ে হচ্ছে আন্দোলনকে একদম ছাত্র জনতার সাথে রীতিমতো বেইমানি করে হচ্ছে আন্দোলনকে উইথড্র করা। এই এবং মানে সরকার কতভাবে আসলে আন্দোলনকে মানে অবদমন করার চেষ্টা করতে পারে, এগুলো আসলে আমরা দেখে আসছি। কিন্তু এইবার আন্দোলনে যেটা হয়েছে যে যত ঘোষণাই দেখ না কেন, যেই পার্টি পড়ুক না কেন, বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এই আন্দোলনের সামনের দিকে আগে আসছে। এবং এইটা আসলে কোনো ব্যক্তির বা সুনির্দিষ্ট কোনো সংগঠনের আন্দোলন না। নিশ্চিতভাবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হলেও সেই ডাকের মধ্যে কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটা দল বলি, প্রত্যেকটা স্তরের মানুষ এখানে যুক্ত হয়েছে। ফলে এই আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনকে কোনোভাবে অবমূল্যায়ন করা যাবে না এবং এই রক্তের সাথে কোনোভাবে বেইমানিও করা যাবে না। এবং এই পুরো আন্দোলনের মধ্য দিয়ে যে আমরা একটা নতুন বাংলাদেশের বিনির্মাণের দিকে মানে এগিয়ে যাচ্ছি, সেই জায়গায় নিশ্চিতভাবে সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। বিচার, সংস্কার, নির্বাচন, সেই জায়গায় আমাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা গণহত্যাকারী এবং দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যে বাংলাদেশের গঠন প্রক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলোকে নিশ্চিত করতে হবে এবং এই সংস্কারগুলো স্থায়িত্ব নিশ্চিত করার জন্য একটা নির্বাচন প্রয়োজন। এবং এই নির্বাচনকে আসলে কোনোভাবেই একটা বিশেষ দলীয় নির্বাচন বা অমুক দলের জন্য নির্বাচন, অমুক দলের প্রিফারেন্সের নির্বাচন,
কিংবা আমি যদি স্পষ্ট বলি এটা শুধুমাত্র বিএনপির নির্বাচন না, এইটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে এবং সেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করার জন্যই তাদের প্রত্যেকের ঐক্যমত্যের ভিত্তিতে আসলে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতীয় বা কি বলে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো একটা স্থায়ীকরণের মধ্য দিয়ে আসতে হবে এবং যেই জায়গাগুলোতে ঐক্যমত হচ্ছে না সেটা জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে, জনগণের মতামত, গণভোটের মধ্য দিয়ে আসলে আমাদেরকে সামনে আগায় যেতে হবে। ফলে নিশ্চিতভাবেই মনে করি যে বাংলাদেশ এখন একটা অগ্রযাত্রার সময় আছে। এই অগ্রযাত্রার মধ্যে আসলে জাতীয় স্বার্থ রক্ষা করাই আমাদের জন্য, আমাদের আন্দোলনকারীদের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান চিন্তার এবং প্রধান গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত এবং নিশ্চিতভাবেই জাতীয় স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশ আগায় যাবে। নয়তো আসলে দলীয়পনা এবং নিজেদের ব্যক্তি চর্চার মধ্য দিয়ে আসলে ন্যূনতম দেশ আগানোর কোনো সুযোগ নেই। ফলে নিশ্চিতভাবে আমরা জাতীয় স্বার্থে মনোযোগ রাখব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।